কষ্ট করে যদি আপনার কাছে টাকা না থাকে আমাকে ফোন করবেন, কলেজে এসে বলবেন, চেয়ারম্যান স্যারের সাথে কথা বলবেন, এসে বলবেন যে আমার বাচ্চাকে আমরা লেখাপড়া করাতে পারছি না, আমার যতটুকু সামর্থ্য থাকে আমি সেটা করবো। এটা আমার পক্ষ থেকে ওয়াদা। প্রাইমারি স্কুল থেকে শুরু করে কলেজ পর্যন্ত কারো বাচ্চা যদি টাকা পয়সার জন্য লেখাপড়া করতে না পারে, কারণ আপনারা নিজেরাই নিজের মৌলিক যে অধিকার সেটাই ফুলফিল করতে পারছেন না, আপনারা আমার সাথে যোগাযোগ করবেন। আমাদের কমিটি এবং অভিভাবক যারা আছেন তাদেরকে যে কি বলে আমি আমার মনের গভীর প্রান্ত থেকে ধন্যবাদ জানাবো আমি জানি না। আমি লাকি যে আমি আপনাদের সন্তান। ম্যাক্সিমাম এখানে মুসলিম, এবং যদি বিভিন্ন ধর্মগ্রন্থ আমরা দেখি তখন দেখবেন যে শিক্ষার প্রতি অনেক সবচেয়ে বেশি দেয়া হয়েছে। আর আমাদের প্রথম কোরআনের যে প্রথম ওয়ার্ড ছিল সেটা ছিল ইকরা। আমি মাদ্রাসায় পড়িনি, অ্যাজ এ প্র্যাকটিসিং মুসলিম সবাই জানি। তো আল্লাহ ইচ্ছা করলে তো পৃথিবীতে আল্লাহ সবই সৃষ্টি করেছে। আল্লাহ গোপন ছিল, একসময় উনি বলেছে যে আমি যাই হতে চাই, মানুষ এর জন্য সৃষ্টি করেছে। আল্লাহ তো যে কোনো কিছু বলতে পারত, যে কোনো ওয়ার্ড, যে কোনো শব্দ উনি কোরআনের প্রথম দিতে পারত। ইকরাটা কেন দিল? যারা তাফসীর করেছেন তারা সবাই বলেছেন আমাদের আগে জিন পৃথিবীতে এসেছিল এবং ওরা পৃথিবীতে এসে করাপশন করেছিল। করাপশনের মানে হচ্ছে দুর্নীতি, যার জন্য আল্লাহ জিনদেরকে ধ্বংস করে মানুষ সৃষ্টি করেছেন। এবং যখন প্রশ্ন করা হলো যে ইয়া আল্লাহ, ফেরেশতারা বললো যে আমরা তো আপনার সবকিছুই করছি, শুধু শুধু আবার কেন ফাসাদ নিয়ে আসছেন পৃথিবীতে? আল্লাহ বলছিল কি, আমাদেরকে এমন জ্ঞান দেওয়া হয়েছে যেটা ওদের কাছে নাই, এবং উনি সেটা জানেন। জ্ঞান শিখতে হলে কিভাবে শিখতে হয়? থ্রুআউট হিউম্যান হিস্ট্রি দেখা যাচ্ছে যে মানুষ করার মাধ্যমে শিখে, পড়ার মাধ্যমে শিখে। ইকরা, আবার জ্ঞানের কথাই আসছে। আচ্ছা, তো এখন যদি প্রাতিষ্ঠানিক শিক্ষা না থাকে, যেমন কেউ যদি জমিতে কাজ করে, তার তো প্রাতিষ্ঠানিক কোনো শিক্ষা নেই, সে গিয়ে চাষ শিখে আস্তে আস্তে করে। কিন্তু জীবনে যদি ভালো কিছু করতে হয় তাহলে কিন্তু প্রাতিষ্ঠানিক শিক্ষা দরকার। প্রাতিষ্ঠানিক শিক্ষা মানে কি? প্রাইমারি স্কুলে যেতে হবে, মাদ্রাসায় যেতে হবে, কলেজে যেতে হবে, ইউনিভার্সিটিতে পড়তে হবে। সেটার উদাহরণ কি? যেমন তোমরা যারা এখানে বসে আছো, একটু মন দিয়ে আমার কথাটা 2টা মিনিট শুনো, এবং এইটা কিন্তু তোমাদেরকে অনেক কিছুই ইন্সপায়ার করবে এবং ভবিষ্যতে তোমাদের দিক নির্দেশনা দেবে। আমেরিকাতে 17 শতাব্দীতে কালো মানুষকে আফ্রিকার বিভিন্ন জায়গা থেকে ধরে এনে দাস বানানো হতো। দাস। তো দাস বানানোর পরে একজন মানুষ যখন একটা পরিবেশে থাকে, অতীতে যাই হোক, একটা পরিবেশে থাকতে থাকতে ওই পরিবেশের সাথেই খাপ খাইয়ে নেয়। তো কাউকে যদি ভালো পরিবেশে রাখা হয় সে ভালো হয়ে যায়, কাউকে যদি খারাপ পরিবেশে রাখা হয় খারাপ হয়ে যায়। দাসদেরকে এমন ভাবে রাখা হয়েছিল এবং তাদেরকে বলা হয়েছিল তোমাদের জন্মই হচ্ছে আমাদেরকে সার্ভ করার জন্য, আমাদের সেবা করার জন্য। তো ওখানে একটা বাচ্চা ছিল যে দাসদের জন্য আলাদা জায়গা করে রাখা হয়েছিল, যেখানে ওদেরকে রাখা হতো, ওরা সাদাদের সাথে মিশতে পারতো না। ওখানে একটা বাচ্চার জন্ম হয়েছিল, তার নাম ছিল ফ্রেডরিক ডগলাস। তো ফ্রেডরিক ডগলাস কি ছিল, তখন আমাকে যদি অত্যাচার করা হয়, আমাকে যদি শুধু মারাই হয় আর বলা হয় যে এটা করো, এটা করো, এটা করো, এক সময় গিয়ে দেখবেন যে আমি চিন্তা না করি আপনি যা বলবেন তাই আমি শিখবো। দাসদের এমন অবস্থা হয়ে গেছিল আমেরিকাতে, ওদেরকে যা বলা হতো তাই ওরা করতো, কিছু বলতো না। কিন্তু এই ছেলেটার জন্মের পরে দেখলো যে একদিন একটা সাদা বাচ্চা একটা বই নিয়ে পড়ছে। তো ওকে জিজ্ঞেস করলো যে তুমি এটা কি করছো? বলে যে এইটাতে লুকিয়ে আছে পৃথিবীর সবচেয়ে বড় জাদু। যোগ করে বলেছে। এটা শুনে তো বলছে হ্যাঁ, এটা যদি আমি এই জাদুটা শিখি তখন কি হবে? বলে যে তুমি আমার চেয়ে আরো ভালো হয়ে যাবে। তো তোমাকে আমি রুটি দেবো, এর বিনিময়ে কি তুমি আমাকে একটু শিখাবে তোমার জাদু মানে পড়ালেখা। সেই ফ্রেডরিক ডগলাস একসময় গিয়ে আমেরিকার যে দাসরা ছিল তাদের মুক্তির জন্য ওয়ান অফ দ্য পায়োনিয়ার্স হয়েছিল, এবং সেই মুক্তির জন্য যুদ্ধ করে দাসদেরকে মুক্তি করার জন্য মার্কো ম্যাক্স, তারপরে আরো যারা ছিল, উনি একজন ছিল।
সেটা গেল আমেরিকা। আচ্ছা, বাংলাদেশে আতিউর রহমানের নাম শুনেছেন আপনারা, যিনি বাংলাদেশ ব্যাংকের গভর্নর ছিলেন? আচ্ছা, বাংলাদেশ ব্যাংকের গভর্নর মানে হচ্ছে এমন যে সরকার যখন বলবে যে আমাদের টাকা ছাপাতে হবে, গভর্নরের সিগনেচার দস্তখত ছাড়া কিন্তু টাকা ছাপানো হয় না। সেই ভদ্রলোকের জন্ম ছিল জামালপুর, একেবারে গ্রামে। বাপ মা ছিল মাটি কাটতো, কৃষক, কোনো কিছুই ছিল না। উনি কি করলো, যখন স্কুলে যাবে, স্কুলে যে যাবে বই কিনবে সেটার টাকাও নেই, তখন গ্রামের আশেপাশে মানুষ মিলে ওনাকে চাঁদা তুলে প্রাইমারি স্কুলে দিল। প্রাইমারি স্কুলে উনি যেত, তারপরে আবার গিয়ে গরু রাখতো, গরু রাখার আছে না, গরু রাখতো, গরু রেখে রেখে উনি স্টাডি করলো, পড়ালেখা করে করে প্রাইমারি স্কুলে বৃত্তি গেল, হাই স্কুলে ক্যাডেট কলেজে গেল, ক্যাডেট কলেজ থেকে ঢাকা ইউনিভার্সিটিতে পড়লো, ঢাকা ইউনিভার্সিটি থেকে ইউনিভার্সিটি অফ লন্ডনে গেল, লন্ডনে গিয়ে কি করলো, ওয়ান অফ দ্য বেস্ট ইকোনমিস্ট ইন দ্য ওয়ার্ল্ড হলো। তারপরে বাংলাদেশে এসে বিসিএস দিল, তখন বিসিএস ছিল না, পাকিস্তান পাবলিক সার্ভিস ছিল। দেওয়ার পরে কি হলো, শেষ পর্যন্ত লাস্টে গিয়ে উনি বাংলাদেশ ব্যাংকের গভর্নর হলো, যার সিগনেচার ছাড়া বাংলাদেশে টাকা চলতো না। এরকম হাজার ঘটনা আছে যে শিক্ষা এমন এক জিনিস, আল্লাহ যদি ইকরা কেন বলেছে তার পেছনে কারণ আছে। এখানে অনেকে আছেন এবং মন্ত্রী যারা আছেন, সবার ভেতরে যারা জীবনে বেশি কিছু করতে পারেননি এবং যারা জীবনে সামান্য কিছু করেছেন, তার ভেতরে একমাত্র পার্থক্য হচ্ছে শিক্ষা। আমি তোমাদেরকে একটা কথা বলি, তোমরা যদি এখন এসএসসি দিয়েছো, এসএসসি দেওয়ার পরে এই বয়সটাই হচ্ছে সবচেয়ে বেশি ভোলাটাইল। ভোলাটাইল মানে হচ্ছে খুব আপ এন্ড ডাউন, আপ এন্ড ডাউন, আপ এন্ড ডাউন। আর আমাদের সিলেটের সবচেয়ে বড় সমস্যা হচ্ছে যে তোমাদের ফ্রেন্ডরা দেখবে যে একজন লিবিয়াতে যাচ্ছে, লিবিয়া থেকে গ্রিসে যাচ্ছে, গ্রিস থেকে ইটালিতে যাচ্ছে। তোমাদেরকে আমি হাজারটা গল্প বলতে পারি, হাজারটা গল্প বলতে পারি। আমার জন্ম সাধারণ একটা ঘরে, এই ভাতগাঁওতে। আমি জীবনে যা করেছি, আমি অলমোস্ট 70টা দেশে গেছি এবং প্রত্যেক দেশে গেছি গিয়ে 5 স্টার হোটেলে থেকেছি। ইউরোপে গেছি, গিয়ে দেখেছি এখান থেকে যারা গেছে তারা রাস্তা রাস্তায় পানি বিক্রি করছে, লেখাপড়া করে পানি বিক্রি করছে। ইনকাম কত করছে জানো? 30 থেকে 40 হাজার বাংলাদেশি টাকা। কান্নাকাটি করে টোরে রোদের ভেতরে কোনো কিছু নাই। আবার এমন মানুষও দেখেছি যারা এখান থেকে বিএ পাস করে গেছে, অনার্স করে গেছে, তারা 5 স্টার হোটেলে ম্যানেজার হিসেবে কাজ করছে, বেতন হচ্ছে 3 থেকে 4 লাখ। আমি মিডল ইস্টে গেছি, মিডল ইস্টে দেখেছি, সৌদিতে যদি তোমরা যাও, দুবাই, ওমান, ওগুলো বাদ দাও, সৌদিতে বাংলাদেশি অনেক মানুষ থাকে, প্রায় 38 লাখ বাঙালি সৌদিতে থাকে। সৌদি আরবের 80% মজুর, মজুর মানে হচ্ছে যারা লেবারের কাজ করে, তারা হচ্ছে বাঙালি। মক্কাতে গেলে, মদিনাতে গেলে, জেদ্দাতে গেলে দেখবে যে যত ধরনের, আমি ছোট করে দেখছি না, কাজই। আমি তোমাদেরকে উদাহরণ দিচ্ছি যে রাস্তা ভবিষ্যতে তোমাদের, এখন কেন এই সময়টা খুব ইম্পর্টেন্ট। ওখানে 80% মানুষ দেখা যাচ্ছে সবচেয়ে লোয়েস্ট ক্যাটাগরির যে কাজ আমাদের বাঙালিরা করছে। সৌদিরা ওদেরকে মিসকিন করতে করতে একেবারে পশু পাখির চেয়ে আরো ভিন্ন ভাবে ওদেরকে দেখে। কিন্তু আমি এও দেখেছি সফটওয়্যার ইঞ্জিনিয়ার হিসাবে বড় বড় কোম্পানিতে কাজ করছে অনেক মানুষের সাথে আমার পরিচয় হয়েছে। যারাই দেখেছি যে একটু লেখাপড়া করেছে তারা কি করেছে জানো? সুন্দর করে বড় বড় পোস্টে কাজ করেছে। ইউরোপ বলো, আমেরিকা বলো, আফ্রিকা বলো, এমন কোনো জায়গায় নাই। আচ্ছা, তো এটা কেন বলছি? তোমরা এসএসসি পাস করেছো, এর জন্য আমি তোমাদেরকে এবং তোমার পরিবারকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে অনেক ধন্যবাদ জানাই। তোমরা যদি নাও পড়ো আমার কিছু যায় আসে না, বাট তোমরা যদি পড়ো আমি তোমাদেরকে এটা একটা গ্যারান্টি দিতে পারি, সেটা হচ্ছে তোমাদের জীবন কখনোই রিগ্রেট করতে হবে না। তোমরা যখন 60 ইয়ার্স ওল্ড, 70 ইয়ার্স ওল্ড, তখন গিয়ে বলবে যে না আলহামদুলিল্লাহ, লেখাপড়া কষ্ট করে আমরা যা করেছি শুধু আমার জন্য না, আমার ফ্যামিলির জন্য, আমার পরিবারের জন্য, আমার এলাকার জন্য, আমার দেশের জন্য আমি কিছু করতে পেরেছি। তখন গিয়ে মনে হবে যে লাইফটা কি করে ফেললাম। আচ্ছা, এই যে তোমরা বসে আছো, তোমাদের ভেতর থেকে দেখবে যে অনেকে অনেক সুন্দর, খুবই কঠিন, ভালো কাজ করা খুবই কঠিন, লেখাপড়া করা খুবই কঠিন। স্ন্যাপচ্যাট, ইনস্টাগ্রাম, রিলস, ফেসবুক, এগুলো হচ্ছে নর্মাল, সবার হাতে হাতে এখন মোবাইল। আমি আগেও বলেছি আরেকবার,
মানুষের হিউম্যান টেন্ডেন্সি হচ্ছে সবচেয়ে ইজি জিনিসটা চুজ করা। তোমরা করতে পারো, তোমরা গিয়ে স্ন্যাপচ্যাটে যেতে পারো, মন যা খুশি তাই করতে পারো, কিন্তু কি হবে জানো, ভবিষ্যতে তোমরা অনেক রিগ্রেট করবে। আল্লাহ সূরা ইউসুফ একটা ইয়াকুব আলাইহিস সালামকে একটা কথা বলেছিল যে সাবরুল জামিলা, তোমাদের কি করতে হবে জানো, সাবরুল জামিলা করতে হবে। এটা ইংলিশে বলে যে বিউটিফুল পেশেন্স। এমন ধৈর্যশীল তোমাদেরকে হতে হবে যে এই 5 বছর তোমাদের মনে করতে হবে, নেক্সট যে 5 বছর ইন্টার এবং ব্যাচেলার যখন তোমরা করবে, এই 5 বছর তোমরা নিজেদেরকে মনে করতে হবে তোমরা জেলে আছো। কারণ কি জানো, এই 5 বছরের পরে তোমাদের জীবনে যা আসবে, তোমরা যদি বাইরে যেতে চাও, অস্ট্রেলিয়া যেতে চাও, কানাডা যেতে চাও, যে কোনো কাজ যেতে হলে তোমরা কখনো ইনসিকিউরিটি ফিল করবে না, নিজেকে ছোট মনে করবে না। আমি একটা উদাহরণ দিই। আমি যখন অস্ট্রেলিয়াতে যাই 2002 সালে, আমি তখন চিটাগং ল্যাবরেটরি স্কুলের কলেজের টিচার ছিলাম। ওখান থেকে যাওয়ার পরে আমি একটু ভালো হয়েছিলাম লেখাপড়ায়, ইংলিশে পাশ করে গেছি, ওখানে এমবিএ করতে গেছি। গিয়ে প্রথম যখন গেলাম, যাওয়ার পরে চাকরি কেউ দেবে না, আমার $47,000 আমাকে ইউনিভার্সিটি দিতে হতো। তখন কি হয়েছে জানো, আমি হিন্দি ভাষা জানতাম বলে ওই কোম্পানিতে চাকরি হয়েছিল, কারণ আমার বস ছিল একটা হিন্দি ভাষাভাষী। আরেকটা স্টোরি বলে, আমার যখন প্রমোশন হবে স্টেট ম্যানেজার, পুরো মনে করে সিলেট ডিভিশনের ম্যানেজার ভোডাফোনে হওয়ার জন্য, আমার বস ছিল ফ্রেঞ্চ। তো আমি কিন্তু সোরবন ইউনিভার্সিটি থেকে, আলিয়াস প্রসেস চিটাগং থেকে, সোরবন ইউনিভার্সিটি থেকে অ্যাডভান্স ডিপ্লোমা ফ্রান্সে ছিল। ওর সাথে যখনই আমি ফ্রেঞ্চে কথা বলা শুরু করেছি ইন্টারভিউতে, সাথে সাথে আমার প্রমোশনে আমি ন্যাশনাল ম্যানেজার হয়ে গেছি। আচ্ছা, আমি যদি বেসিক এডুকেশন শিক্ষা না থাকতো তাহলে কি আমি সেটা করতে পারতাম? মূল্য করতে পারতাম না। শিক্ষা কি করে জানো, তোমাদের মনের ভেতরে যে আশা, স্বপ্ন, সেটাকে বাস্তবায়ন করতে একেবারে ইজি করে দেয়, একেবারে সহজ করে দেয়। আর শিক্ষা না থাকলে কি হবে জানো, তোমার হাজার ট্যালেন্ট থাকলেও তোমার মনের ভেতরে সেই সাহসটা আসবে না, সাহসটা আসবে না। আমার বিজনেস শুরু করার আগে আমি ভোডাফোন অস্ট্রেলিয়াতে এসএমবি, স্মল মিডিয়াম এন্টারপ্রাইজের ন্যাশনাল ম্যানেজার, আমার আন্ডারে প্রায় 2500 মানুষ কাজ করতো। 2500, বুঝতে পারছো? কজন ছিল আমার 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 বাঙালি বা আমার কালারে? বেশি ছিল না, সবচেয়ে বেশি ছিল সাদা। আমার ওখানে তো জন্ম নাই, কিছু নাই। আমার কেন এত সাহস হলো যে গিয়ে ওদের বস হয়, আমি ওদেরকে বলছি কি করবে, কি করতে হবে কি না, এবং বড় অফিসার হয় আমি ওখানে কাজ করেছি। একমাত্র হচ্ছে আমার সম্বল ছিল শিক্ষা, শিক্ষা, বুঝতে পারছো? তো আমি বেশি কিছু বলবো না। যারা ভালো করেছো অনেক ধন্যবাদ। আর কয়টা দিন শুধু চোখ বন্ধ করে, কান বন্ধ করে তোমরা শুধু বইয়ের দিকে মনোযোগ দাও। নোয়াম চমস্কি নামে একজন ভদ্রলোক ছিলেন, এখনো আছে, ওনার বয়স হচ্ছে 94 বছর। 94 বছর। উনি আমেরিকার অ্যান্টি কলোনিয়াল মুভমেন্টের অনেক বড় একজন প্রফেসর। ওনাকে জিজ্ঞেস করা হয়েছিল যে এই 94 বছর বয়সে আপনি তো পৃথিবীতে অনেক কিছু দেখেছেন, আপনার কাছে সবচেয়ে আশ্চর্য কি লাগে? উনি কি বলেছে জানো? উনি বলছে, আমার কাছে আশ্চর্য লাগে যে আমাদের পরিদাতারা, মানে 2000-1000 বছর আগে একজন মানুষ কি চিন্তা করছে সেটা কাগজে লিখে রেখে গেছে। বলে এর চেয়ে মিরাকল পৃথিবীতে আর কিছু হতে পারে না, এর চেয়ে মিরাকল আর কিছু হতে পারে না। আমরা হচ্ছে ওনাদেরই উত্তরসূরি, বুঝতে পারছো? এখন মোটিভেশনাল কথা অনেক কিছু বলা যাবে, কিন্তু তোমরা জানো যে কি কঠিন। ফ্রেন্ডরা বাইরে চলে যাচ্ছে, কারো কারো তোমাদের ফ্রেন্ডের বিয়ে হয়ে যাচ্ছে, লন্ডন চলে যাচ্ছে, এই করছে সেই করছে। লেখাপড়া সহজ না, বাট কেউ যদি করতে পারে, কেউ যদি করতে পারে, আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি তোমরা এমন কিছু করতে পারবে ভবিষ্যতে যা দেখে আমাদের মতো আর হাজার মানুষ ইন্সপায়ার হবে, বুঝতে পারছো? নেক্সট কথা বলি, বাবা মা যারা আছেন, আমাদের সুনামগঞ্জে স্পেশালি শিক্ষা নিয়ে অনেক লেখা হয়েছে, অনেক স্টাডি হয়েছে, গভর্নমেন্ট, সরকারের পক্ষ থেকে, বিভিন্ন জায়গা থেকে অনেক কিছু করা হয়েছে। ওখানে দেখা গেছে যে আমাদের বাপ মাদের সবচেয়ে বড় সমস্যা হচ্ছে তাদের ঘরে খাবার নাই, তাদের ঘরে নিজের চিকিৎসা করার মতো টাকা পয়সা নাই, বাচ্চাদের লেখাপড়া করার তো অনেকটা। আমি আপনাদেরকে হাজার হাজার উদাহরণ দিতে পারবো। কষ্ট করে, যদি আপনার কাছে টাকা না থাকে, আপনার আশেপাশে যারা আছে তাদেরকে বলেন, বলে
যদি তাদের কাছে না থাকে গ্রামে বলেন। গ্রাম যদি আপনাদেরকে সাহায্য না করে আমাকে ফোন করবেন, কলেজে এসে বলবেন, চেয়ারম্যানের স্যারের সাথে কথা বলবেন, এসে বলবেন যে আমার বাচ্চাকে আমরা লেখাপড়া করাতে পারছি না, আমার যতটুকু সামর্থ্য থাকে আমি সেটা করবো। এটা আমার পক্ষ থেকে ওয়াদা। প্রাইমারি স্কুল থেকে শুরু করে কলেজ পর্যন্ত কারো বাচ্চা যদি টাকা পয়সার জন্য লেখাপড়া করতে না পারে, কারণ আপনারা নিজেরাই নিজের মৌলিক যে অধিকার সেটাই ফুলফিল করতে পারছেন না, আপনারা আমার সাথে যোগাযোগ করবেন। কারণ এই স্বামী কিছুই হতো না। আমি বলছি না যে আমি অনেক বড় হয়ে গেছি, বাট কম্পেয়ার টু অনেক মানুষ যাদের চেয়ে আমি আলহামদুলিল্লাহ ভালো করছি এবং করছি এবং করেছি। তো আমার দায়িত্ব হচ্ছে আপনারা যারা স্ট্রাগল করছেন তারা একা স্ট্রাগল করার দরকার নেই। আমাদের মন, সিলেটিদের মন অনেক ভালো। বাইরে থেকে মনে হয় যে কেউ কারোর জন্য কোনো কিছু করতে চায় না। জিজ্ঞেস করে দেখেন যে আমার মেয়েটাকে আমি পড়াতে পারছি না, 2 বছর পরে বিয়ে দেন, মেয়েটাকে একটু শিক্ষা দেন। কারণ একজন বললো না যে শিক্ষিত মা হচ্ছে শিক্ষিত জাতি। আর বাংলাদেশের অবস্থা এমন হয়েছে একেবারে দারোয়ান থেকে শুরু করে মিনিস্ট্রি পর্যন্ত দুর্নীতি আর দুর্নীতি। যাবে না, যাবে না। আল্লাহ কোরআনে আবার বলেছে যাদেরকে ধ্বংস করে আমি তাদের ধ্বংস করার আগে ওদেরকে কালকে আমি কাসওয়াতুল কালব বানিয়ে দিই। কাসওয়াতুল কালব মানে হচ্ছে আমি ওদের হৃদয়টাকে এত শক্ত করে দিই, ভালো মন্দ তাদের কাছে কখনো আর কিছু মনে হয় না, সব মনে হয় যেন ভালো, খারাপ করলেও ভালো। এরকম হাজার হাজার ঘটনা আপনারা জানেন। আপনাদের অধিকার আছে, আপনারা জানেন। একটু থানাতে গিয়ে একটা কথা বলেন, দেখবেন যে কি বলবে। ওখানে হাইকোর্ট সুপ্রিম কোর্টকে বের করে দেবে, টিএনওর কাছে যান। টিএনও, আমি সবার কথা বলছি না, যারাই ভালো করতে চায় কিন্তু সিস্টেম এসে করে তারা সবাই খারাপ হয়ে যায়। করতে গেলেও দেখা যায় যে ওকে মানে বদলি করে এসে সিলেটের ডিসি সারওয়ার সবাই আপনারা দেখেছেন, ভদ্রলোক একা ফাইট করে কি করেছে, চেঞ্জ করার চেষ্টা করছে। যখন গিয়ে মাজারের টাকায় উনি হাত দিয়েছে, কি হয়েছে, ওনাকে লাথি মেরে ওখান থেকে বের করে দেওয়া হয়েছে। সিন্ডিকেট হতে পারে, কারণ আমাদের মতো মানুষরা শিক্ষিত না, আমাদের মতো মানুষ আমাদের অধিকার জানে না। আমি ভাগ্যাও ইউনিয়ন ছাত্রলীগের সেক্রেটারি ছিলাম, প্রতিষ্ঠাতা সেক্রেটারি। আমি কারো পক্ষে কথা বলবো না, বিপক্ষে কথা বলবো না। আপনাদের মতামত, আপনারা রাজনীতি আপনাদের মতো করতে পারেন, কেউ জামাত করেন, কেউ বিএনপি করেন, আমি শ্রদ্ধা করি, কোনো সমস্যা নেই। বাট একটা কথা কি জানেন, ভালো ভালো, মন্দ মন্দ। আপনি আওয়ামী লীগ করেন, বিএনপি করেন, কিন্তু সেম সিস্টেমে যদি আপনি গিয়ে পড়েন, আপনি যতই ভালো হন একা ফাইট করে আপনি পারবেন না। তো এই যে সিস্টেম পরিবর্তনের জন্য আমাদের বাচ্চাদেরকে শিক্ষিত করতে হবে। কোন 16 বছর হাসিনা অনেক ভুল করেছে, দেখেন ওই বাচ্চারা এসে কিন্তু আমাদের মতো বড়রা খেয়ে খেয়ে আমরা কিন্তু পকেট ফিট করে সবাই বসেছিলাম। আমি বলছি আমি কিন্তু রাজনীতি করি না, আমি জাস্ট বলছি বাচ্চারা কিন্তু এইসব পরোয়া করে না। ওরা কি করেছে, আন্দোলন করে হাসিনাকে পর্যন্ত তাড়িয়ে দিয়েছে। আমি ভালো খারাপের কথা বলছি না, ওদের কাছে যা ভালো মনে হয়েছে তারা সেটাই করেছে। তারা একমাত্র করতে পেরেছে কারণ তাদের মোবাইলে বাংলাদেশ আর আমেরিকার ভিতরে ডিফারেন্স না। তারা দেখছে যে আমেরিকা, অস্ট্রেলিয়াতে, কানাডাতে রুল অফ ল, আইনের শাসন প্রতিষ্ঠা হচ্ছে, কিন্তু বাংলাদেশে দেখা যাচ্ছে যে একেবারে লোয়েস্ট লেভেল থেকে হাইয়েস্ট লেভেল পর্যন্ত শুধু দুর্নীতি আর দুর্নীতি। তারা সহ্য করতে পারেনি কারণ হচ্ছে তাদের কাছে বেসিক শিক্ষাটা ছিল। তো আপনাদেরকে আমি বলছি একটু নিজেরা কষ্ট করে, একটু স্যাক্রিফাইস করে বাচ্চাদের পেছনে ইনভেস্ট করুন। আমি বলছি যে প্রত্যেক ঘরে যদি একটা মানুষ, একটা স্বামীর জন্ম হয়, একটা আওলাদ জন্ম হয়, একটা মেঘল জন্ম হয়, এরকম যদি একটা মুজিব জন্ম হয়, একটা আমাদের দোষ থাকবে। আল্লাহ বলেছে যে বনি আদম কখনো ফেরেশতা হতে পারবে না, আমাদের দোষ গুণ মিলে থাকবে। কিন্তু যখনই আমরা সুশিক্ষায় শিক্ষিত হব, খারাপ কিছু করার আগে কি হবে, আমরা 3 বার চিন্তা করবো, 5 বার চিন্তা করবো। হ্যাঁ, বেসিক শিক্ষাটাই সবচেয়ে দিতে হবে। আপনাদের যেটা করতে হবে, ঘরে ঘরে একটা শিক্ষিত ছেলে অথবা মেয়ে আপনাদেরকে করতেই হবে। যদি ভাগ্যাও চেঞ্জ হয়, ভাগ্যাও থেকে আমাদের আন্দোলনটা শুরু হবে, 6,000 যাবে, কচুরগাঁও যাবে, এখান থেকে থানাতে যাবে, থানা থেকে শহরে, শহর থেকে জেলাতে, জেলা থেকে আস্তে আস্তে দেশ হবে। এক সময় কি হবে জানেন, দেশ পরিবর্তন হতে বাধ্য হবে। এবং শাসকরা, যারা অত্যাচারী শাসক হয়, তারা কিন্তু খুবই ভীতু হয়, বুঝতে পারছেন? এর জন্য আমাদের বাচ্চারা যারা এসএসসি পাস করছে তাদেরকে আমাদের সাপোর্ট করতে হবে।
আমি আরেকটা কথা বলি, শেষ করবো। তোমাদেরকে বলছি, তোমরা যারা আজকে এসেছো তোমাদেরকে অনেক ধন্যবাদ জানাই। লেখাপড়া সে মিনিমাম তোমরা বিএ অথবা বিএ অনার্স পাস না করে বাইরে যেও না। মেয়েরা যারা আছো বা আপনাদেরকে জোর করে বলবো যে আমরা এখন বিয়ে করবো না, আমাদেরকে কমপক্ষে ব্যাচেলার ডিগ্রি নিতেই হবে। কেন বলছি জানো? যখনই তোমরা ব্যাচেলার ডিগ্রিটা নেবে তখনই কিন্তু তোমাদের চাকরির দরজা অনেক বেশি খুলে যাবে। আমি বলছি না তোমরা তোমাদের হাজবেন্ড যখন বিয়ে হবে হাজবেন্ডকে তোমরা অমান্য করো, না না না। সত্যিকারের শিক্ষিত মানুষরা কি করে জানো? শিক্ষিত মারা, শিক্ষিত বোনরা, তারা সত্যিকারের আমাদের যে সংস্কৃতি সেটা মেনে চলে। আর সেই সংস্কৃতি জানা এবং বোঝার জন্য আমাদেরকে বেসিক শিক্ষিত হতেই হবে, এটা কোনো বিকল্প নাই। আমি তোমাদেরকে অনেক ধন্যবাদ জানাই। তোমাদের প্রতি আমার অনুরোধ থাকবে, তোমরা যে কলেজেই ভর্তি হতে চাও তোমরা কোনো সমস্যা নেই, তবে তোমাদের যদি কোনো কিছু দরকার হয় আমি আমার পক্ষ থেকে তোমাদেরকে অনুরোধ করছি, তোমরা একটা কাজ করবে। তোমাদের কোনো কিছু লাগলে আমাকে ডিরেক্ট তোমরা যোগাযোগ করবে, হোয়াটসঅ্যাপে বা মেসেঞ্জারে যোগাযোগ করে তোমরা বলবে তোমাদের কি দরকার। আমি সেটা যতটুকু পারি আমি করবো। কারণ আমি কি চাই জানো? পৃথিবীর সবাইকে একদিন চলে যেতে হবে। ম্যাক্সিমাম পৃথিবীতে মানুষ বাঁচে 60 থেকে 70 বছর। কত কোটি কোটি টাকা নিয়ে মানুষ ঠুস করে চলে যায়, তারপরে ওদেরকে থাকে মনে করে। তারপরে কি হয় জানো? যে ধন সম্পদ নিয়ে মানুষ রেখে মারা যায়, ওগুলা নিয়ে বাচ্চা কাচ্চারা মারামারি করে, ধরাধরি করে, বাপকে অথবা মাকে গিয়ে কবরে গালি দেয় যে অমুকের বাচ্চা আমাকে কি দিয়ে যায়। কিন্তু একটা শিক্ষিত বাচ্চাদেরকে যদি সত্যিকার অর্থে শিক্ষা দিয়ে দেওয়া যায়, সে কি করবে জানেন? আমরা মরার পরে আমাদের জন্য গিয়ে আল্লাহর কাছে সদকায়ে জারিয়ার জন্য দোয়া করবে বা কিছু করে যাবে, যেটার জন্য আমরা কবরে গিয়ে শান্তি পাবো। তো এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। আমি তোমাদেরকে অনেক ধন্যবাদ জানাচ্ছি। আর আমাদের কমিটি এবং অভিভাবক যারা আছেন তাদেরকে যে কি বলে আমি আমার মনের গভীর প্রান্ত থেকে ধন্যবাদ জানাবো আমি জানি না। আমি লাকি যে আমি আপনাদের সন্তান। এরকম অবশ্যই অনেক সময় অনেক কোয়েশ্চেন থাকে, আপনাদের মনে অনেক প্রশ্ন থাকে, সেই প্রশ্নটা আসে কারণ আপনার কলেজের ভালো চালের জন্য। আমি আজ পর্যন্ত কাউকে দেখিনি যে কলেজের বিরুদ্ধে গিয়ে মানে কেউ কোনো কিছু বলতে, হ্যাঁ বলেন যে হ্যাঁ এই জিনিসটা চেঞ্জ করতে হবে, অমুক চেঞ্জ করতে হবে, এই করতে হবে। এর পেছনে কিন্তু আমি জানি সেটা ভালোবাসা। আমাদের কলেজে ছাত্ররা পড়তে হলে কেন নিশ্চয়ই অমুকের দোষ, অমুকের দোষ। একটা জিনিস মনে রাখবেন, কেউ যদি একটা ইঞ্জিনিয়ার হয় সে ইঞ্জিনিয়ারিং জানে, কেউ যদি একটা সায়েন্টিস্ট হয় সে সায়েন্স জানে, কেউ যদি একটা ডাক্তার হয় সে রোগ জানে, কেউ যদি একটা ইউনিভার্সিটিতে পড়ায় সে কিন্তু ইউনিভার্সিটি স্টুডেন্টের সাথে কিভাবে করতে হয় সেটা জানে। আমাদের যে নতুন কমিটি করা হয়েছে সবার প্রতি আপনারা একটু শ্রদ্ধা রাখবেন এবং ওনাদের প্রতি আপনারা বিশ্বাস রাখবেন। কারণ এখন যে কমিটি হয়েছে এর যে ভালো কমিটি পৃথিবীতে আর কিছুই হতে পারে না। যদি মনে করেন যে কোনো কিছু মিস হয়েছে, কারো নাম মিস হয়েছে, কারো নাম বাদ গেছে, আপনারা এসে সভাপতির সাথে কথা বলবেন বা গ্রামে যারা সবসময় থাকেন তাদের সাথে কথা বলবেন। ক্রিটিসাইজ করতে হবে, সমালোচনা করতে হবে গঠনমূলক। এমন কিছু বলা যাবে না যার জন্য আপনাদের কলেজের দুর্নাম হবে। আপনাদের কলেজের দুর্নাম মানে আপনাদের দুর্নাম 26 গ্রামে। বুঝতে পারছেন? আমার পক্ষ থেকে যতদিন কলেজ নিজের পায়ে খাড়া না হয় ইনশাআল্লাহ দোয়া করবেন যাতে আমি এটা চালিয়ে যেতে পারি। টাকা পয়সা নিয়ে আপনারা কখনো টেনশন করবেন না। আলহামদুলিল্লাহ আমি যতদিন বেঁচে আছি ইনশাআল্লাহ আমি এটাকে লোকাফটা করবো, কোনো সমস্যা নাই। আস্তে আস্তে আমরা মাঠ বড়াবো, আরো মিটিং করবো, আরো অনেক কিছু করবো। আমরা কারোর কাছে হাত পাতার কোনো দরকার নেই। ইনশাআল্লাহ আমরা আস্তে আস্তে করবো। আপনাদের কাজ হচ্ছে বাচ্চারা যারা এখানে ভর্তি হবে তাদেরকে আপনারা একটু দেখে শুনে রাখবেন। ওরা আমাদেরই বাচ্চা, ওরা ভবিষ্যতে অনেক বড় কিছু করবে এবং যাতে করে তাদেরকে আমরা যেটা করতে পারি আমাদের চেয়ে যাতে আরো ভালো তারা করতে পারে সেটার জন্য তাদেরকে উৎসাহ দিতে হবে। আবার বলছি খুবই টাফ, ঘরে খাবার না থাকলে ছাদ দিয়ে পানি পড়লে এরকম বক্তৃতা শুনতে ভালো লাগে না, আমি সেটা জানি। কারো যদি কোনো সমস্যা থাকে বাচ্চাদেরকে লেখাপড়া করতে, আবার বলছি শুধু আমাদের গ্রামের আশেপাশে যারা আছে আপনারা আমাকে ফোন করে, যারা আপনাদের জানেন তাদের সাথে আমি কথা বলি, তাদের সাথে নর্মাল সবার সাথে কথা বলা হয় না, ওনাদের সাথে কথা বলুন যে এই মানুষটা ছেলে বা মেয়ে, স্পেশালি মেয়েরা অনেক ভালো লেখাপড়া কিন্তু টাকা পয়সার জন্য করতে পারছে না। আমি আমার পক্ষ থেকে আমি ওয়াদা দিলাম ইনশাআল্লাহ আমি আমার পরিবারের পক্ষ থেকে আমি যতটুকু উপকার করবো। শিক্ষার মাধ্যমে চলুন আমরা সবাই মিলে যত ধরনের দুর্বলতা আছে সবগুলোকে আমরা দূরীভূত করি, এই আশা ব্যক্ত করে
আপনাদেরকে সবাইকে অনেক ধন্যবাদ জানিয়ে এই গরমের ভেতরে এসেছেন। আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।